হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন ঘড়িতে সিরিয়াসলি 8টা বেজে গেছে। আজ আমি ইচ্ছা করেই দেরিতে উঠেছি, ওঠার ইচ্ছেই ছিল না, ভেবেই শুয়েছিলাম দেরিতে উঠবো। একটা বিশেষ কারণও আছে, যদিও বা বলছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো ঘুম থেকে উঠে একটু শান্তিতে জল খেয়ে 2 মিনিট বসেইছিলাম। তারপর কাজগুলো করতে শুরু করলাম। টুকটুক করে অল্প স্বল্প কাজ করেছি আজকে, না খুব বেশি কাজ করিনি। যেমন জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদে মেলতে যাবার সময় নয়, ক্ষমতাতে কোলায়নি। হয়েছে কাণ্ডটা কি, গতকাল আমার বাড়ির সামনে যে একটা ফ্ল্যাট আছে না, ওই ফ্ল্যাটে আমার এক বান্ধবী এসেছে। তো ওর ফ্ল্যাটে আমি গিয়েছিলাম, আর গিয়ে ফেরার সময় রাস্তার মধ্যে ধপাস করে উল্টে পড়ে গেছি। পায়ে বেশ ব্যথা পেয়েছি, মুচকে গেছে পাটা। তো সেই জন্যই এত বেলা করে ঘুম থেকে উঠেছি। কালকে রাতে তো পাটা হালকা যন্ত্রণা করছিল, তাই ওই বিকেলের দিকে উল্টে পড়েছি। রেস্ট নিয়েছি সারা রাত, সেই জন্য আর অত টেনশন নেই। তবে ব্যথা আছে, অবশ্যই পাটা ব্যথা আছে, হালকা ফুলেও আছে। তবে আর একটা ব্যাপার আছে, আমি সেই নভেম্বর মাস করে ওই পড়ে গেলাম সিঁড়ি থেকে, ওটা ভীষণ চোট পেয়েছিলাম, ডাক্তার দেখাতে হয়েছিল। একদমই ততটা চোট নয়। তো এই সমস্ত কারণেই বেলায় ঘুম থেকে উঠেছি। তবে সব কাজ সেরে নেওয়ার পর আয়নার সামনে একটুখানি সময়, তারপর চলে এলাম সোজা রান্নাঘরে। একটু চা বসাই, নিজেকেই চা বসিয়ে নিজেকেই খেতে হবে। বাবুইকে ভাবলাম একবার বলি, না হলে ও করে দেবে দেবে না তো তা নয়, কিন্তু ও চা করতে করতে গল্প শেষ হয়ে যাবে, আমার চায়ের পিপাসা আরও বেড়ে যাবে। তো যাই হোক, ফ্রিজ থেকে দুধটা বার করলাম আর চাটা বসিয়ে দিলাম। আজকে না গরুর দুধটাও একটু শেষের দিকে, আর আমার যে প্যাকেটের দুধটা থাকে সেই দুধটাও শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে অল্প করে গরুর দুধেরই চা করলাম। এর মাঝে তমালও উঠে পড়েছিল, আর 3 কাপ চা তাই একসাথে বসিয়ে দিয়েছিলাম। তারপরে বাবুইকে বললাম, আয় ডাইনিংয়ে। ও তো প্রত্যেক দিনের মতন যথারীতি বললো আসবো না। তাই আমি আর তমাল দুজনে মিলে ডাইনিংয়ে বসে একটু চা খাচ্ছিলাম, আর তমাল আর আমি একটু গল্প করছিলাম। তো যাই হোক, আর এই যে মোমবাতিগুলো গেছে উল্টে পাল্টে, সেগুলো একটু ঠিক করার চেষ্টা করলাম, বাট হলো না। তো চা বিস্কুটই খেতে এখন শান্তিতে খাই, তারপর ওইগুলোর সঙ্গে কথা বলা যাবে। তমালের মতন চা খেয়ে যথারীতি উঠে চলে গেছে, আর ওর ফোনটাই সামনে ছিল। আমি একটু বসে গেলাম খাটতে। তো একটুখানি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, না ওর হোয়াটসঅ্যাপ নয়, সরি, আমি একটু ফেসবুক চেক করছিলাম ওর ফোন থেকে। আর আমার যে ফেসবুক পেজ, আমার সেই ও তমালের পেজ থেকে আমি আমার ভিডিওটা একটু চালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো একটু ফোনটা ঘাটাঘাটি করছিলাম বলে তোমার বলো, দূর বাবা তুমি খালি ফোন ঘাটো বলে ও আজকেও উঠে চলে গেছে। আর এরপর আমি আবার রান্নাঘরে চলে এলাম। এসে আজকে ব্রেকফাস্ট রেডি করব। বাবুই প্রায় 3-4 দিন ধরে বলছে, মাম্মা একটু ইনস্ট্যান্ট ম্যাগি খাবো।
ও ভালোবাসে, ভীষণ ভালোবাসে ইনস্ট্যান্ট ম্যাগিটা খেতে। তবে ঘরে না কিছু সবজি ছিল, তো ভাবলাম ইনস্ট্যান্ট ম্যাগি হোক, একই জিনিস শুধুমাত্র দুটো সবজি আমি অ্যাড করে দেবো। তো সেই জন্য একটুখানি জুলিয়ান করে কেটে নিচ্ছিলাম। আর বেশ ভালো লাগে সরু সরু করে কেটে দিলে না, সত্যিই ভালো লাগে। আর একদম গরম তেলের মধ্যে ফ্লেমটা জোরে দিয়ে এগুলো ভাজতে থাকতে হবে। তো আগে তো কাটাকুটি করে নিই, এবার একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কেটে নেব, বাস আনাচের মধ্যে এইটুকুই পারফেক্ট। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর দিলাম দুটো ডিম। তো ডিমটা একটুখানি ভুজিয়া মতন করে তুলে নেব, আর তারপরে কি বলবো, ম্যাগির সাথে অ্যাড করে দেব। তো ডিমটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর রসুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার ম্যাগিটা তুলে দেবো, মানে নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা। আর মশলা বলতে এর মধ্যে সয়া সস, ভিনিগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সস একসাথে দিয়ে দিয়েছিলাম। পরিমাণ আন্দাজ মতো দিয়েছিলাম, যে যেমন ঝাল লবণ তেল খাবে সে তেমন দেবে। এটা প্রত্যেক মায়েরই কিন্তু একটা আইডিয়া থেকেই থাকে। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করবো, ফ্লেমটা কিন্তু জোরেই থাকবে। আর ডিমটাও দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করে দেবো বাবুইকে। আর আমিও তো ভীষণ ভালোবাসি ম্যাগি খেতে, একটুখানি আমিও খাবো। তো বাবুইকে আমি ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম ঘরের মধ্যে, আর আমি না খেতে বসে গেলাম। আজকে একটু বেলা হয়েছে, ওই যে বেলায় ঘুম থেকে উঠেছি, কাজগুলো সব এদিক ওদিক হয়ে আছে, এখনও কিন্তু আমি বিছানাই তুলিনি। তো আজকে আবার রবিবার, যেহেতু বিছানার চাদরটা তো চেঞ্জ করবই। প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল, 10 দিন তো বটেই আমি বিছানার চাদর চেঞ্জ করিনি। তো এবারে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেব, মানে সরি আজকেই খুব তাড়াতাড়ি, মানে এক্ষুনি চেঞ্জ করব, খেয়ে দিয়ে উঠেই চেঞ্জ করব। আর আমি খাচ্ছি হচ্ছে কালকের বাসি রুটি তরকারি, তো একটা আছে, তো আবার নইলে সেটা ফেলা যাবে, ফ্রিজে থাকবে, ভালো লাগছে না, তাই আমি খেয়ে নিলাম। আর 2 চামচ মতন ম্যাগি তো খাবোই। তারপরে কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো একটু মেজে মেজে নিই। আর ম্যাগি করলে তো, বা নুডলস বা কী বলবো, চাউমিন জাতীয় খাবার করলেই এক্সট্রা বাসন পড়ে, সেই বাসনগুলো একটু ভালো করে মেজে নিই। রান্নাঘরের অবস্থা শোচনীয় করে ফেলেছি, কি করব, মানে এই কাজ রান্নাগুলো হলে ঘর দরে একটু, মানে সরি রান্নাঘরে একটু আগোছালো হয়েই যায়, অ্যাটলিস্ট আমার তো হয়ে যায়। তো বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরটা আরেকবার পরিষ্কার করব, তারপর বসাবো রান্না। তো বাসনগুলো মেজে নিয়ে আমি রান্নাঘরটা সত্যিই একবার ভালো করে পরিষ্কার করছিলাম। ম্যাগি ছটকেছে এদিকেও সেদিকে, তেল ছিটকেছে, ডিমের টুকরো বেরিয়ে গেছে, আর মানে বিশ্রী অবস্থা। তো ভালো করে একটু পরিষ্কার করি, চালটা ভিজিয়ে দিই, তারপরে যাব বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করতে। তো এই কাজটা করে ওই কাজগুলো করতে যাব। আর আজকে যেহেতু ফ্রিজে কিছু ছিল না, তমালকে বললাম একটু চিকেন নিয়ে এসো। তো তমাল বাজারে গিয়ে, মানে বাজারে না পাড়াতেই পাওয়া যায়, তো গিয়েছিল। তারপরে এক কাণ্ড হয়েছে, আমি এখন প্যাকেটটা খুলেছি, খুলে দেখছি মাটন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি কী রে বাবা, মাটন নিয়ে চলে এসেছে। বাবুইকে আবার যাবার সময় কানে কানে বলেও গেছে। আর পরবর্তীকালে আমি যখন জিজ্ঞাসা করলাম মাটন এনেছো কেন, বলে কিনা যে চিকেনের লাইনে 25 জন ছিল। আমি ভাবলাম 25 জন ও কি গুনেছে। তো যাই হোক, বেশ মনে মনে কিন্তু আমি খুশিই হয়েছিলাম, কারণ মাটন খেতে আমি একটু চিকেনের থেকে বেশি ভালোবাসি। তো রান্নাঘরের এই কাজটাও আমি একটু এগিয়ে রাখলাম। তো শুধু আজকে মাটন আর ভাত, আর কিচ্ছু রান্না হবে না। তো চলে এলাম এই ঘরে, বিছানার সব দুটো চাদরই আজকে চেঞ্জ করে দেব।
তো সেই জন্য চলে এলাম। আর ওই যে বললাম, পা যতই আমার খোঁড়া হয়ে যাক, কিচ্ছু করার নেই, কাজ আমিই করব, সব কাজ। ঘর পরিপাটি না করলে না আমার ভালো লাগবে না। রান্না বান্নার থেকে শুরু করে বাসি কাজ করেছি, জামা কাপড় কেচেছি, সব রান্না করব, ঘর গোছাবো, বাবুইকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, সব কিছু ওই খোঁড়া পা নিয়েই কিন্তু আমি করেছি, করতে তো হবেই। তো ওই যে বললাম দুটো চাদরই চেঞ্জ করব, তো সেই জন্য চাদরগুলো আগে প্রথমেই চেঞ্জ করতে শুরু করলাম। ভিতরের চাদরটাও না আমার মনে হচ্ছিল খুবই নোংরা হয়ে গিয়েছে। না, নোংরা মানে আমি সেটা বলছি না, মানে যে কালো জুলি হয়ে গেছে তা না, কিন্তু কেমনই একটা ব্যাপার। বিছানা চাদর তো সেই অর্থে নোংরা হয় না, না এ তো আর পরে রাস্তাঘাটে ঘোরা হয় না। তো চাদরটা উল্টো পাচ্ছিলাম, সেটাকে আবার ঠিক করে সোজা করলাম, তারপরে ভালো করে চাদরটা একটু পেতে দিই। তো এরপর আজকে না খুব একটা বেশি কুশন বার করিনি, মোটে 2টো কুশন রেখেছি। আর অনেক দিন হয়ে গেল পাশ বালিশগুলোও ব্যবহার করছি না। তো আজকে ভাবলাম একটু পাশ বালিশটা খাটে রাখি, অনেক দিন হয়েছে পাশ বালিশ ইউজ করি না, মানে ইউজ করি বাট খাট ইউজ করি না, মানে ঘর গোছানোর সময়। আজ ইচ্ছা হলো তাই একটু পাশ বালিশটা রাখলাম। তো ঘর দোরটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি, এবার বাবুয়ের ঘরটা একটুখানি গুছিয়ে দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য। তো চলে এলাম বাবুয়ের ঘরে, আর ওর ঘরটাও দুটোই, ওর ঘরেও দুটো চাদর চেঞ্জ করব, তাই একটা একটা করে সব কাজগুলো করে ফেলি। বাবুয়ের ঘরটাও পুরোপুরি গুছিয়ে দিলাম। আর তারপরে না ভাবলাম যা, বড় ঘরে তো একটা কাজ বাকি রয়ে গেছে, ওই কাজটুকু না করলেই নয়। তো সেই জন্য আমি আবার ঘুরে চলে এলাম আমাদের বেডরুমটাতে। আর বাবুয়ের বুকশেলফটা দেখলেন কি দুর্দশা। আর কেন হচ্ছে, এই ঘরে কাজ হচ্ছে, আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে দিই, বেশ ধুলো পড়েছে, এটা না করলেই নয়। তো সেজন্য ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। বেশ ধুলো পড়েছে, 3-4 দিন হয়ে গেছে ড্রেসিং টেবিল আগোছালো হয়ে গেছে, করতেই পারছি না পরিষ্কার। তো এই কাজ সেই কাজের চক্করে হয়েই উঠছে না। তো আজকে ভাবলাম করেই ফেলি। তো ওই বললাম না, খোঁড়া ঠ্যাং নিয়ে আমি সবই করে ফেলতে পারি। তো সেই কাজগুলোই আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আর এরপরে সোজা রান্নাঘরে আলুটা কাটছিলাম, এটা বুঝতেই পারছেন, মাংসের জন্য আলু কাটা। তো আলুটা কেটে নিলাম। আর আমাদের খাসির মাংস এরকম করেই হয়, খুব একটা ওস্তাদি করি না খাসির মাংসের সাথে। তো আলু দিয়ে পাতলা করে খাসির মাংসের ঝোল, দ্যাটস ইট। তো আজকে না পুরো রান্নাটাই প্রেশার কুকারে করবো, খুব বেশি মাংস আনেনি তো আমার, যা এনেছে আমাদের দুবেলা হয়ে যাবে। আমি খেতে খুবই ভালোবাসি, তবে বেশি খাই না খাসির মাংস, যদি শরীর খারাপ করে সেই ভয়। তো প্রেশার কুকারেই টোটালটা রান্না হয়ে যাবে, আজকে আর কড়া ফড়া বার করতে লাগবে না। তো যাই হোক, আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব, তারপরে ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তো ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা জিরে দিয়েছিলাম বোধহয়, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা না একটু লাল লাল করে ভাজা হোক,
তারপরে যা যা করা সেগুলো করব। তো পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি তার মধ্যেই তুলে দিলাম মাটনটা। তো মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করি, তারপরে মশলা দিতে থাকবো। আর আমি না বেশিরভাগ সময় মশলাগুলো জলে গুলে রেখে দিই, বেশ ভালো লাগে আমার, যেন মনে হয় একটু রিচ হয় ব্যাপারটা। তো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে নিই। তো এবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করব, গন্ধটা অন্তত যতক্ষণ না যায়। তারপর আমি এর মধ্যে ওই যে বললাম আমি কিছুটা মশলা ভিজিয়ে রেখে দিই, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আছে। বেশ মিনিট 5-7-10 মতন ছিল। তারপরে আমি দিয়ে দিলাম এটা এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করব। আর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব, জানেন তো। আর একটু টক দই থাকলে ভালো হতো, টক দই তো নেই, সেজন্য 3টে মতন কাঁচা লঙ্কা, 3টে মতন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে। একটু নাড়াচাড়া করি টমেটোর গন্ধটা যতক্ষণ না যাবে। আর তাছাড়া তেল তো ছাড়তে হবে মাংস থেকে, বেশ কিছুক্ষণ তো সময় লাগে না খাসির মাংস রান্না করতে। আর এদিকে ঢাকা চাপা দিয়ে মাংসটা রান্না করছিলাম, আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল, তো ভাতটা আমি উপর দিয়ে নিলাম। বেশ তেলটা যখন ছেড়ে আসছিল, মানে এবার জল ঢেলে ঢাকাটা বন্ধ করে দেওয়া যাবে, তখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে আরও 2-5 মিনিট রাখার পর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো এবার ফাইনালি জল ঢেলে ঠিকঠাক মতন করে একদম আমি এটা ঢাকা দিয়ে দিলাম। হবে 2খানা মতন সিটি হবে, তাহলেই হয়ে যাবে। তো দুপুরে সবার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম। আর এরপরে এটা হচ্ছে সন্ধ্যা, প্রায় 7টা বেজে গেছে। তো এখন সবাই ভাবতেই পারে এই খোঁড়া পা নিয়ে চললো কোথায়, খুব দরকার আছে। তাই বেরোবো বলে সোজা চলে এলাম আয়নার সামনে, জামাটা পরেই ফেললাম। আর কিচ্ছু না, চুলটা একটুখানি বাঁধবো, বেঁধে বেরিয়ে পড়বো। না, একটু লিপস্টিক লাগাবো, একটুখানি ক্রিম লাগাবো, তারপর বেরোবো। আর আমার না ওই মানে বলি না ড্রাই স্কিন বলে খুব অসুবিধা হয়। এই এখন যেমন হচ্ছে ঠোঁটের নিচটা না ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, অকারণেই, লোকে শুনলে হাসবে, আমার হয়। আর এই অসম্ভব যখন ঠোঁটের নিচটা আমার ড্রাই হতে থাকে, তখন আমি ময়শ্চারাইজার আর ইউজ করি না, তখন একেবারে ডাইরেক্ট তেল ইউজ করি। আমি যে তেলটা শীতকালে ইউজ করি সেটা গরমকালেই ইউজ করতে থাকি, কিছু করার নেই আমার। তো এরপরে আমি একটু রেডি হয়ে নিলাম, যেটুকু লাগে সেইটুকু। একটু লিপস্টিক না লাগালে তো আমার মনে হবে আমাকে পেতনি শাকচুন্নি লাগছে। তো সেইটুকু কাজকর্মই করে নিচ্ছিলাম বেরোনোর জন্য। খুব সিম্পল, খুব সাধারণ। তো সব সাজুগুজু করে নেওয়ার পর আরেকটা সাজুগুজু তো বাকি আছে। এই ক্রেপটা পায়ে যদি না বাঁধি তাহলে তো হাঁটতেই পারবো না। তো যদিও বা বেশি হাঁটবো না, টোটো করে যাব, টোটো করেই চলে আসবো। তো সেই জন্যই বেরোলাম।
মানে রেডি হচ্ছিলাম। ভালো করে ক্রেপটা না পায়ে জড়িয়ে নিই, তবে একটু আরাম পাবো। সারাদিনই ক্রেপ পরেছিলাম আর দুপুরের দিকে একটু শুয়েছিলাম বলে ক্রেপটা খুলে দিয়েছিলাম। আবার যেহেতু এখন বেরোবো সেই জন্য ক্রেপটা আবার বেঁধে নিচ্ছিলাম। আর এই যাবো যে কারণে সেটা হচ্ছে একটা জিনিস চেঞ্জ করার আছে, তো সেই জন্যই ব্যাগের মধ্যে ভরে টরে নিলাম টুকটাক যা যা জিনিসপত্র নেওয়ার নিয়ে। আমি বাবুই পড়ছিল, ওর একটা অনলাইনে ক্লাস চলছিল, ওকে বললাম যে মাম্মা আমি বেরোচ্ছি, তুই একটু দরজা দিয়ে দে। আর এই হচ্ছে আমাদের রানাঘাট। উড়ে বাবা রে বাবা, দিনে দিনে লোক বাড়ছে, প্রচুর লোক প্রচুর লোক। আমি যখন এসেছিলাম তখন এত লোকজন বোধহয় ছিল না, নাকি ছিল আমি বেরোতাম না, আমি জানি না। ওই দিকটা হচ্ছে স্টেশন আমাদের। তো যাই হোক, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।